কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকেও জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন, নাহলে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে। আপনি জানেন, হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। আসামের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন, আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক পক্ষকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো, যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন। আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ তুলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে, আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে, কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্বজিৎ দাও, আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদেরও পাশে আমরা ছিলাম। তাদেরকে বলেছিলাম, যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা লড়বো। কারণ আমরা বুঝি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও বলি, আমি গত পরশু দিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়ার ওখানে। আপনারা জানেন কলকাতায় বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কয়ার ফুটের মধ্যে হবে, হয়তো তারও মনে কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুপু একজন থাকে, ইরশাদ আলমের স্ত্রী, একটা ক্লাস 5-এ পড়ে, তার মেয়ে ক্লাস 1-এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন? আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে, তাহলে ইরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সারা রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে। বিগত 1.5 মাস যদি আমরা দেখি, কি 2 মাস যদি লক্ষ্য করি, সারা রাজ্যে প্রায় 14 থেকে 15টা ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা। কোনটা পুলিশ থানার কাছাকাছি, পুলিশ থানা স্টেশন থেকে 500 মিটারের মধ্যে, তো একটু দূরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না। আমরা ভুলে যাচ্ছি না, আর আমি ভুলে যেতেও দেব না আপনাদের। যখন আনিসকে হত্যা করেছিল, এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়েছিল। মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন 14 দিনের মধ্যে না 15 দিন টাইম দিয়েছিলেন, এসআইটি গঠন করে দিচ্ছি, আনিস বিচার পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সরকার সেই রকম সহযোগিতা করছে না, বরঞ্চ এই মমতা ব্যানার্জির সরকার, রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, এখানে এই খুনের সাথে যারা যুক্ত, একটা আপনাদের তথ্য দিয়ে যায়, যেহেতু সাব জুডিস ম্যাটার, সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না, তাও আপনাদের বলে যাচ্ছি, এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নয়, এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে। সময়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে, সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে। তারা যদি ভাবে যে 2টো অফিসারের নামে এফআইআর হয়ে গিয়েছে, তারা
মাদ্দিখান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল, ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল, ওই এমএলএ বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করতে, সমস্ত লোকেশন আমাদেরকে, ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে। তাই এগুলো হবে ব্যবস্থা, একটাও ছাড় পাবে না। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি, অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি, আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি। আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন, কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব। সাবজুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকেও জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন, তাহলে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে। আপনি জানেন হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। আসামের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে, প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না। মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এই সব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না, ইসরাত আলমকে পিটিয়ে মারলো, আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলেছে 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারলো, এই থানায় ডেকে নিয়ে এসে এই অত্যাচার করে পিটিয়ে মারলো। আপনাদের বলি এইগুলো কিন্তু একটা, আস্তে ভাই আস্তে, যে যেতে চাইছে তাকে যেতে দাও। এই ধরুন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপ তোর যাওয়ার দরকার নাই, গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক পক্ষকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টির মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে। আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা কি কোন ব্লক, মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে আগামী দিনে প্রয়োজন নয়, আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমার প্রশ্ন এখান থেকে আপনাদের কাছেও রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছেও রাখতে চাই, যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর এর কপিতে যাদের নাম আছে, সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? এর জবাব কিন্তু ভোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোনো শব্দই খরচ করেনি, কোন শব্দই মুখে খরচ করেনি। মানে বুঝতে পারছেন তো, তিনি চাইছেন এই ধরনের হোক, একটা দুটো হলে কি হবে? আমি কোড আনকোড বলছি,
মুসলমানরা ভয় পেয়ে যাবে। কোড অ্যান্ড কোড বলছি, আদিবাসীরা ভয় পেয়ে যাবে। কোড অ্যান্ড কোড বলছি, দলিতরা ভয় পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারবে। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না।